আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। তোমাদের বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটাকে আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, আরেকটু সহজ করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। চলো আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2022-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো এখানে উদ্দীপক হিসেবে এ আর বি দুইটা চিত্র দেওয়া আছে। কি বলছে? এ হচ্ছে আমরা বুঝতে পারতেছি একটা গর্ভাশয়ের চিত্র। গর্ভাশয়ের ভিতরে এখানে হচ্ছে তোমার ভ্রূণথলিটাকে চিহ্নিতকরণ করা হয়েছে। চিহ্নিতকরণ করে উপরে হচ্ছে পি আর কিউ, মানে পি আর কিউ ওখানে ভ্রূণথলিটার ভিতরে চিহ্নিতকরণ করা হয়েছে। এরপরে বি হচ্ছে তোমার একটা ফল আঁকছে। এখন ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে। এখানে কি বলছে দেখো তো, ফিটাস কি, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন, উদ্দীপককে চিত্র এ এর পি চিহ্নিত অংশ, চিত্র এ হচ্ছে এটার পি চিহ্নিত অংশ কিভাবে বি তে পরিণত হয়। তার মানে এই যে ভ্রূণথলিটা, মানে এই পুরা যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির পরে আমরা যে ভ্রূণথলিটা পাই, ওইটা কিভাবে হচ্ছে তোমার ফলে পরিণত হয়, এই জায়গাটা বর্ণনা করা লাগবে। এরপরে আমাদের ঘ নাম্বারে কি আছে? ঘ নাম্বারে বলছে যে এ চিত্রের কিউ চিহ্নিত অংশের ক্রমবিকাশ। এ চিত্রের কিউ চিহ্নিত অংশ, এই যে চিত্র এ, যেটা কিউ হচ্ছে তোমাকে চিহ্নিতকরণ করছে হচ্ছে এই জায়গার যে ডিম্বাণুটা, অর্থাৎ স্ত্রী গ্যামেট তৈরি হবে, ওই স্ত্রী গ্যামেট তৈরিটা হচ্ছে এখানে মানে ধাপগুলো বর্ণনা করা লাগবে। এখন উত্তরে যদি আমরা যাই, ফিটাস কি জিনিস? ফিটাস হচ্ছে তোমার 8 সপ্তাহের ভ্রূণকে ফিটাস বলে। এই ফিটাসটার আরো কিছু বৈশিষ্ট্য যদি আমি তোমাকে বলি, ফিটাসে তোমার হচ্ছে যে অঙ্গাণুগুলা মানে হাত পা, ওগুলা হচ্ছে মুকুলের মতো সৃষ্টি হবে, কিন্তু ওগুলা হচ্ছে মানে তুমি দেখে বুঝতে পারবা মানে কোন জীবটার ভ্রূণ এটা, কিন্তু এটা হচ্ছে অত্যন্ত ছোট থাকবে, মানে পূর্ণতা প্রাপ্তি এখনো বাকি থাকবে। তাহলে ওই 8 সপ্তাহের ভ্রূণটাকে হচ্ছে আমরা ফিটাস বলবো। এরপরে হরমোনকে কেন রাসায়নিক দুধ বলা হয়? হরমোন মূলত দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, পদার্থ নিঃসৃত নিয়ন্ত্রণ করে, মানে নিষ্কৃত হয়, যেটার কারণে হচ্ছে বিভিন্ন মানে তোমার দেহের বিভিন্ন পরিবর্তনগুলা এই যে রাসায়নিক পদার্থটার কারণেই হচ্ছে সম্পন্ন হবে, যার জন্য এটাকে রাসায়নিক দুধ বলা হয়। এবার হরমোন যে কতগুলো রাসায়নিক পদার্থ দেহের সমন্বয় মানে সমন্বয় অংশ নেয় বলতে, একটা হরমোন তোমার দেহটাকে পরবর্তীতে মানে যে কোনো একটা পরিবর্তন সাধনের জন্য এই হরমোনটা কাজ করে। হরমোন অতি অল্প পরিমাণে নিঃসৃত হয়, কিন্তু মানে এক গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে। আবার হরমোন যেখান থেকে নিঃসৃত হয় ওই জায়গার কাজ সম্পন্ন করে না, প্রবাহিত হয়ে দূরবর্তী স্থানের কার্যগুলো সম্পন্ন করে। এখন দেখো যে তোমার হরমোন অতি অল্প পরিমাণে বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় কাজ বা পদ্ধতি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে। এরা উত্তেজক বা রোধক হিসেবে পরিস্ফুটন বৃদ্ধি ও বিভিন্ন টিস্যুর কার্য নিয়ন্ত্রণ করে। ব্যক্তির আচরণ, স্বভাব, আবেগ প্রবণতা উপরও হরমোনের প্রভাব অপরিসীম। এগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থলের কার্যাবলী সম্পন্ন করে। তার মানে এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে এই রাসায়নিক পদার্থগুলো, যার জন্য এটাকে রাসায়নিক দুধ বলা হয়। এরপরে দেখো আমাদেরকে কি বলছিল, গর্ভাশয়ের ওই যে চিহ্নিত যে অংশটা ছিল ওইটা থেকে কিভাবে ফল তৈরি হবে, তার মানে ওই যে মানে ফল উৎপত্তিটা হচ্ছে এখানে ব্যাখ্যা করা লাগবে। দেখো ফলের উৎপত্তি যদি ব্যাখ্যা করতে যাই, প্রথমে হচ্ছে তোমার এখানে হচ্ছে নিষেক প্রক্রিয়াটা মানে ব্যাখ্যা করা লাগবে। এরপরে যে নতুন স্পোরোফাইটের উৎপত্তি, তারপরে যায় হচ্ছে ফল। এখন নিষেক সম্পন্ন হওয়ার আগে তোমাকে হচ্ছে এখানে পুং গ্যামেটটা কোত্থেকে পাবো আমরা, এটার কথা বলা লাগবে। উদ্ভিদের যে পরাগধানীটা থাকে, ওই পরাগধানীর ভিতরে হচ্ছে তোমার পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণুটা থেকে পরবর্তীতে কিছু ধাপ পার হয়ে আমরা হচ্ছে পুং গ্যামেটটা পাবো। পুং গ্যামেট হচ্ছে আমরা দুইটা পাই, আর ডিম্বাণু হচ্ছে একটা থাকে ওই ভ্রূণথলির ভিতরে। আবার গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলতে কয়টা কোষ থাকে, যেগুলোর সাথে ওই যে দুইটা পুং গ্যামেট আমরা পাইলাম, একটা মিলিত হবে হচ্ছে তোমার ওই যে ডিম্বাণুর সাথে, আরেকটা মিলিত হবে গৌণ নিউক্লিয়াসের সাথে। এরপরে ওই জায়গায় দুইটা নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। নিষেক বলতে হচ্ছে তোমার পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনের প্রক্রিয়াটাকে হচ্ছে নিষেক বলে। এখন ডিম্বাণুর সাথে যখন একটা পুং গ্যামেট যা মিলিত হইলো, তারপরে গৌণ নিউক্লিয়াসের সাথে যখন যায় আরেকটা মিলিত হইলো, ওই দুইটা মিলন যেহেতু একসাথে ঘটছে, তাহলে ওই জায়গাটাকে আমরা মানে ওই সময়টাকে মানে একই সময়ে যখন দুইটা নিষেক সম্পন্ন হয় এই জায়গাটাকে হচ্ছে দ্বি নিষেক বলতে পারবো। এখন দ্বি নিষেকের পরে মানে দ্বি নিষেকের একটা যে নিষেক প্রক্রিয়াটা অর্থাৎ ডিম্বাণুর সাথে যেটা মিলিত হবে ওই জায়গায় জাইগোট তৈরি হবে, আর
গৌণ নিউক্লিয়াসের সাথে যখন মিলিত হবে ওখানে হচ্ছে তোমার শস্য টিস্যু বা 3n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হবে। ওই দুইটার বিভাজন আবার একই সময়ে শুরু হবে। এখন জাইগোট যে কোষটা তৈরি হইলো, জাইগোট হচ্ছে তোমার স্পোরোফাইটের প্রথম কোষ। ওই জাইগোটের বিভাজন আর যে ওই গৌণ নিউক্লিয়াসের সাথে মিলনের ফলে যে শস্য টিস্যু, ওই দুইটার বিভাজন একই সাথে ঘটতে থাকবে। এখন যখন নিষেকটা সম্পন্ন হলো, নিষেকের এই একটু পরপরই হচ্ছে তোমার ফলের উৎপত্তি তৈরি মানে শুরু হবে। ফলের উৎপত্তিতে গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে তোমার ফল তৈরি করবে। আর ফলের ভিতরে ডিম্বক, যেটা ডিম্বক হচ্ছে বীজে পরিণত হবে। এখন এই যে তোমার মানে ওখান থেকে বীজটা তুমি পাইলা, বীজ পাওয়া আর ফল যে প্রাপ্ত হইলো, এখানে আমাদের বলছিল যে বি পর্যন্ত আসতে, বি বলতে হচ্ছে আমরা ফলের উৎপত্তি পর্যন্ত। তাহলে এ এর পি অংশ কিভাবে বিতে পরিণত হয়, তার মানে এই জায়গায় হচ্ছে আমাদের ফল পর্যন্ত আসার বর্ণনাটা দেওয়া লাগবে। তাহলে নিষেকের ফলে হচ্ছে এই ফলটা উৎপন্ন হয়েছে, গর্ভাশয় ফলে পরিণত হয়েছে। দেখো নিষেককালীন সময় সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য টিস্যু উৎপন্ন হয়। শস্য টিস্যু হচ্ছে ট্রিপ্লয়েড, আর খাদ্য হিসেবেও এগুলো গৃহীত হয়, কিন্তু ওইটাকে খাদ্য বলবো না আমরা, হচ্ছে গর্ভাশয়ের যে পরিণতিটা ওইটাকে হচ্ছে ফল বলবো। এখন ফলের যে উৎপত্তিটা এইটা শুরু হয়েছে তোমার নিষেক থেকে, আর শেষ হয়েছে ওই যে ফল সৃষ্টি হওয়া পর্যন্ত, তার মানে গর্ভাশয় স্ফীত হয়ে ফল তৈরি করছে। তাহলে আমরা ওই যে ওখানে যে গর্ভাশয়টা চিহ্নিতকরণ করা ছিল, গর্ভাশয় থেকে ফল পর্যন্ত আসছি কিভাবে, নিষিক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে। পরাগরেণু থেকে পুংগ্যামেট, পুংগ্যামেট এসে যখন নিষিক্ত করছে, ওই নিষেকের পরে হচ্ছে তোমার ফল উৎপন্ন হয়েছে। তার মানে আমরা ওখান থেকে গর্ভাশয় থেকে ফল পর্যন্ত বর্ণনা এখানে দিলাম। এরপরে আমাদেরকে বলছিল যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি রিলেটেড কিছু। এখন তুমি দেখো এইখানে আমি তোমাকে চিত্রটা বুঝাবো, চিত্রটা বুঝাইলে তুমি বুঝার পরে নিজে নিজেই হচ্ছে বর্ণনাটা লিখতে পারবা। দেখো এখানে প্রথমে কি আছে, একটা মাতৃকোষ, মাতৃকোষের ভিতর দেখো ভ্রূণপোষক কলায় একটি কোষ হচ্ছে আকারে তুলনামূলক বড় হয়। এই বড় কোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা অপত্য কোষ তৈরি করবে। এখন তুমি যেখানে মিওসিস কথাটা শুনবা ওখানে বুঝবা হচ্ছে 4টা অপত্য কোষ তৈরি হবে। তাহলে এই দেখো একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হয়েছে, কিন্তু এই জায়গার উপরের কোষগুলোর এই অবস্থা কেন বলো তো? ওরা হচ্ছে নষ্ট হয়ে গেছে। কি জন্য? সর্বনিম্ন যে কোষটা থাকে অর্থাৎ সবচেয়ে ছোট কোষটা কি করে, ও এত পাজি, ও একটা বিষাক্ত পদার্থ ক্ষরণ করে, যার কারণে ওর বড় ভাইগুলো মারা যায়। আর যে ও ছোট কোষটা পরে যে পুষ্টি গ্রহণ করে পরিপুষ্টি হয়ে ওর পরবর্তীতে ও থেকে হচ্ছে ভ্রূণথলি গঠন করে। এখন দেখো এখানে হচ্ছে তোমার একটা নিউক্লিয়াস ছিল, একটা নিউক্লিয়াস থেকে এই জায়গায় হচ্ছে তোমার 2টা নিউক্লিয়াস তৈরি হবে। এই 2টা নিউক্লিয়াস আবার কই থাকবে? 2টা মেরুতে অবস্থান করবে। এখন ওই মেরুতে থাকা অবস্থায় ওদের আবার বিভাজন ঘটবে। একটা থেকে 2টা যখন তৈরি হয় তখন ওইটাকে আমরা কি বলি, যে মাইটোসিস বিভাজন বলি, তাই না? মাইটোসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 2টা অপত্য কোষ সৃষ্টি হবে। তাহলে একটি নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস তৈরি হয়েছে, ওই 2টা আবার একটা থেকে এই 2টা থেকে 4টা। তার মানে এভাবে যখন বিভাজিত হয়ে 4টা 2 মেরুতে অবস্থান করবে, তখন একটি করে নিউক্লিয়াস কেন্দ্রে এসে অবস্থান করবে। দেখো এখানে 4টা ছিল না, একটা করে কেন্দ্রে চলে আসছে, তার মানে মেরুতে হচ্ছে 3টা আছে। এখন এই 3টা নিউক্লিয়াস উপরে যখন থাকে মানে ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে, তখন এই 3টাকে আমরা বলি হচ্ছে প্রতিপাদ কোষ। আর নিচের দিকে যে 3টা থাকে অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে, ওই 3টাকে আমরা বলি হচ্ছে গর্ভযন্ত্র। এখন গর্ভযন্ত্রের মাঝখানে যে ওই 2টা নিউক্লিয়াসকে আমরা বলবো হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এখন গর্ভযন্ত্রের যে 3টা কোষ, ওই 3টা কোষের মাঝখানের কোষটা হচ্ছে আকারে তুলনামূলক বড় হয়। এই বড় কোষটা আবার হচ্ছে তোমার এর পাশে 2টা কোষ থাকে, ওগুলাকে বলবো হচ্ছে আমরা সহকারী কোষ। এখন যে বড় কোষটা এটা হচ্ছে ডিম্বাণু, তার মানে আমাদের যে ডিম্বাণুটাই হচ্ছে স্ত্রী গ্যামেট। তাহলে আমাদের যে গ্যামেট তৈরির ধাপটা সম্পন্ন হয়েছে, মানে এইটার পরে হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বলতে গ্যামেট তৈরি, স্ত্রী গ্যামেটটা তৈরি পর্যন্ত, অর্থাৎ স্ত্রী গ্যামেট সৃষ্টির মাধ্যমেই হচ্ছে তোমার স্ত্রী গ্যামেটো মানে ডিম্বাণু তৈরির মাধ্যমে হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পন্ন হয়। এবার কি বলছিল যে কিউ চিহ্নিত অংশের ক্রমবিকাশ। কিউ চিহ্নিত অংশ বলতে এই যে ভ্রূণথলি পুরাটা, এই ভ্রূণথলি পুরাটা হচ্ছে এখানে দেখো ক্রমবিকাশ হচ্ছে বলতে হচ্ছে ক্রমান্বয়ে যে এই ধাপগুলো সম্পন্ন করে ও এই ভ্রূণথলি পর্যন্ত আলটিমেট আসতেছে, এই ধাপগুলো হচ্ছে বলা লাগবে। এখন আমি যে এখানে যে বর্ণনাগুলা বললাম তোমাকে, এইগুলাই হচ্ছে তুমি কথায় লিখবা। এই যে দেখো আমাদের এখানে যে বর্ণনাগুলো দেওয়া আছে, ভ্রূণপোষক কলায় ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়। এই কোষটা হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। ওই হ্যাপ্লয়েড কোষ থেকে পরবর্তীতে হচ্ছে তোমার 3টা নষ্ট হয়ে যায়, কি জন্য? ওই ছোট কোষটা ওদেরকে মেরে ফেলে। তারপরে হচ্ছে তোমার একটি কোষ মানে কার্যকর হবে, ওই কোষটা থেকে পরবর্তীতে বিভাজনের মাধ্যমে দেখো
বিনষ্ট হয়ে যায়, তারপরে সর্বনিম্ন কোষটি বৃদ্ধি পেয়ে ক্রমশ ভ্রূণথলিতে পরিণত হয়। এই কোষটির নিউক্লিয়াস হচ্ছে হ্যাপ্লয়েড থাকে, নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়, যেখানে দেখছি একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, তারপর চারটা থেকে যখন দুইটা মেরুতে চারটা চারটা অবস্থান করবে, এরপরে একটি করে কেন্দ্রে আসবে। কেন্দ্রে আসলে কোনটাকে কি বলে এটা বলার পরে ডিম্বাণু যখন আমরা পেয়ে যাব, ডিম্বাণু আইডেন্টিফাই করে দিলেই লিখে দিবা যে ডিম্বাণু উৎপত্তির মাধ্যমে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি অথবা মেগাস্পোরোজেনেসিস পদ্ধতিটা সম্পন্ন হলো। তাহলে এই পর্যন্তই। তাহলে এই পুরাটা যেটা মানে পুরা যে এই থলিটা, তার মানে এই পুরাটা হচ্ছে ভ্রূণথলি। ভ্রূণথলি উৎপন্ন করতে আমাদের বলছে ক্রমবিকাশটা, অর্থাৎ এখান থেকে শুরু করে ভ্রূণথলি পর্যন্ত আমরা চলে আসছি, আমাদের হচ্ছে এখানে বর্ণনা শেষ। যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে বর্ণনা আকারে এভাবে লিখবা, আর চিত্রটা তো মাস্ট দেওয়াই লাগবে। এরপরে দেখো এইখানে যে মানে উদ্দীপকটা যে বলছে, ওই উদ্দীপকটা আমি বুঝতে পেরে সঠিকভাবে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য তো এই যে প্র্যাকটিসটা, এটা কিন্তু অবশ্যই দরকারি, মানে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করাটা দরকার। যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো, এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।